আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ বা দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামারের যে ভিডিওগুলা দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা। এবং আমার চ্যানেলটি যাদের ভালো লেগেছে, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা ভালো লেগেছে দেখেই আপনারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো দেখেন, এর জন্য আমি অনেক আনন্দিত। তো প্রতিদিনের মতো আজও একটু নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যারা রাজাহাঁসের খামার করেছেন বা করতে চাচ্ছেন, ভাবছেন যে রাজাহাঁসের খামার করব, তো দেশি হাঁসের খামার করব না রাজাহাঁসের খামার করব, সেই খামারিদের উদ্দেশ্যে, যারা খামারি করতে চান অথবা করেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। এবং সাধারণ যারা পালন করছেন তারাও ভিডিওটা দেখতে পারেন, তাদেরও আশা করি কাজে লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, খেতে খেতে কিন্তু কিছুটা অনেক দূরে চলে গেছে, আবার কিছু এই যে রাজাহাঁসগুলা আমি আজ যে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাজাহাঁস পালন করা লাভ নাকি লস। তো এটার উপর ভিত্তি করে ভিডিওটা স্কিপ করবেন না। যদি পুরোটা দেখেন তাহলে আপনাদের ধারণা আসবে যে আপনারা রাজাহাঁসের খামার করবেন না দেশি হাঁসের খামার করবেন। আর যদি রাজাহাঁসের খামার করে থাকেন তাহলে কিভাবে সেই খামারটা করলে আপনারা স্বল্প খরচে স্বাবলম্বী হবেন। তো সেই বিষয়েই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রাজাহাঁস পালন করতে গেলে দুইটা দিক আছে, সেটা হচ্ছে পালনের ধরন বুঝে রাজাহাঁসের প্রতি যে লাভ বা লস এটা আসে পালনের উপর ভিত্তি করে। যেমন রাজাহাঁস পালন লাভজনকভাবে পালন করতে হলে যদি আপনার বিল থাকে বা নদী থাকে তাহলে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। কিন্তু যদি সেটা না থাকে, সে বিল বা নদী বাদেও যদি রাজাহাঁস পালন করতে চান, সেই কি উপায়ে করলে আপনারা স্বাবলম্বী হবেন সেটা আজ আমি আপনাদেরকে বলছি। তো সেটা বলছি এটাই যে রাজাহাঁস পালন করতে হলে আপনাদের ঘাসের ব্যবস্থাটা করতে হবে। ঘাসের পরিবেশ যদি থাকে, আপনাদের ঘাসের ব্যবস্থা যদি থাকে, তাহলে আপনারা রাজাহাঁসটা পালন করতে পারেন। কিছু কিছু টিপস আমি আপনাদেরকে বলি, যেমন যে টিপসটা ফলো করলে রাজাহাঁসের খাবার খরচটা কম আসবে, সেটা হচ্ছে আপনাদের যদি চারণভূমি থাকে সেক্ষেত্রে এই যে প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে যে খাবারটা, যে ঘাসটা এই যে দেখা যাচ্ছে জমিতে যে ঘাসগুলা হয়েছে, এই ঘাসগুলা যদি খায় তাহলে এ থেকে আমার মনে হয় যে শতকরা 80% খাবার আমার ধারণা থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, বা আমি যে রাজাহাঁসটা পালন করি, আমার যে খামার আছে সেই অভিজ্ঞতা থেকে বলছি যে শতকরা 80% খাবার খরচটা আপনার ঘাস থেকে আসবে। প্রাকৃতিক যে ঘাসটা, এটা কিন্তু লাগানোও না বা চাষ করা কোনো কিছুই না। তো 80% খাবার আমার এই রাজাহাঁসের ঘাস থেকে আসে, বাকিটা আসে আপনার কিছুটা। এর মাঝে যখন আমি দেখা যাচ্ছে ঘাসটা হয়তো একটু ছাড়তে পারছি না, তো সেই ক্ষেত্রে যখন আমি ছাড়তে না পারি তখন আমি কুচুরিপানার যে ইটা আছে সেটা দিয়ে থাকি। তো আপনারা কুচুরিপানা দিতে পারেন, ঘাস দিতে পারেন, এবং যে কাঁঠালের সিজনে যে কাঁঠালটা থাকে, কাঁঠালের অতিরিক্ত যে চাপিটা থাকে সেটা দিতে পারেন। এছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে যদি আপনাদের এভাবে চারণভূমিও যদি না থাকে, হয়তো বা ভাবছেন যে চারণভূমি নাই, সেক্ষেত্রে রাজাহাঁসের খামার করলে হয়তো বা লস হবে না। চারণভূমি না থাকলে আপনাদের যদি একটু ঘাস লাগানোর পরিবেশ থাকে সেটা করবেন। যে ঘাসটা সাধারণত গরু বা ছাগলের জন্য লাগানো হয়ে থাকে জমিতে, ওই ঘাসটা আপনারা লাগাতে পারেন। ওই ঘাসটা যখন আপনার 1 থেকে 1.5 হাত মতো হাইট হবে ঘাসের, অর্থাৎ জালি থাকতে, ওই ঘাসটা আপনারা কেটে ছোটো ছোটো করে কেটে খাবারের ডিশের মধ্যে বা খাবারের যে ট্রেগুলা থাকে সেই ট্রেগুলার মধ্যে দিতে পারেন। তা থেকে আপনাদের খাবার খরচটা সাশ্রয় হবে অনেকটা। এবং কুচুরিপানা যদি কাছে কিনারে থেকে থাকে, নদী নালা যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে কুচুরিপানাটা ছোটো থেকেই খাওয়ানোর অভ্যাস করবেন, না হলে বড় হলে খেতে চায় না। যদি ছোটো থেকে খাওয়ানোর অভ্যাস করা যায় তাহলে সেক্ষেত্রে কুচুরিপানাটা বড় হলেও দিলে ঘাসের মতো এরা নিজের থেকে তখন ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়।
আচ্ছা, এরপরে বাকি যেটা থাকলো দানাদার খাবার। হ্যাঁ, দানাদার খাবার আপনি দিনে একবার দিতে পারেন, কিন্তু আশ্চর্যজনক বিষয় এটা হচ্ছে যে আমি আজ 3.5 মাস যাবৎ এদের কোনো দানাদার খাবার, খুদ, ভুসি, গম, ভুট্টা কোনো ধরনের কোনো খাবার এদেরকে দেই না। কারণ এই 3.5 মাস যাবৎ শুধুমাত্র এই যে ঘাস দেখতে পাচ্ছেন আপনি, এই যে এই ঘাসগুলাই কিন্তু এরা খেয়ে থাকে নিয়মিত। আর এই ঘাসটা এরা এতটা পছন্দ করে, এতটা খায় যে ঘাসটা খাওয়ার কারণের জন্য এদের খাবার খরচটা আমার শতকরা 80% এই ঘাস থেকে আসে। আর বাকি যেতটুকু থাকে সেই টাইমটুকু আমি যদিও ধান, ভুসি বা খুদ এগুলো আমি দেই না, কিন্তু যদি অবশিষ্ট যখন মনে হয় যে না একটু খাবারের প্রয়োজন, গুঁড়া দিই। কিন্তু আজ 3.5 মাস যাবৎ আমি সেটাও দেই না। আমার ফুলফিল খাবার এইটা থেকে আসে। কাঁঠালের যে নষ্ট কাঁঠাল বা কাঁঠাল খাওয়ার পর যে কাঁঠালের চাপিগুলা থাকে সেগুলা থেকে এবং কুচুরিপানা থেকে আর 3.5 মাস যাবৎ আমার এই হাঁসের খাবার খরচটা আসছে। তো আপনারা সেক্ষেত্রে যদি মনে করেন যে না আমরা লাভজনকভাবে পালন করব, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চারণভূমি থাকতে হবে এবং ঘাসের ব্যবস্থা থাকতে হবে, কুচুরিপানার ব্যবস্থা থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার দানাদার খাবার সীমিত হলে হয়ে যাবে। আর যদি এই ব্যবস্থা না থাকে তাহলে আমি মনে করি যে শুধু কেনা খাবার, দানাদার খাবার যেমন খোদ, গম, ভুসি, ভুট্টা, গুঁড়া এগুলা দিয়ে রাজাহাঁস পালন করা লস হবে। যদি আপনারা দানাদার খাবার দিয়ে শুধু কেনা খাবার দিয়ে রাজাহাঁস পালন করতে চান, সেক্ষেত্রে আপনারা খামারি যারা বা খামার করতে চাচ্ছেন যারা, এরা সম্পূর্ণই লসের সম্মুখীন হবেন। আর যদি লাভের আশায় করতে চান তাহলে আমি যে টিপসগুলো ফার্স্টে বলছি সেগুলা আপনি সবাই যারা আর কি করতে আগ্রহী বা করেছেন এগুলো ট্রাই করতে পারেন। আশা করি আল্লাহর রহমতে কাজে দিবে বা উপকারে আসবে। আর রইল পরে এবার বাকিটা যে পাতিহাঁস। হ্যাঁ, রাজাহাঁস পালনের ক্ষেত্রে মানে 80% খাবার যখন আপনার ঘাস থেকে আসে বা লতাপাতা বা কুচুরিপানা থেকে আসে, সেক্ষেত্রে কিন্তু পাতিহাঁসের ক্ষেত্রে বা ক্যাম্বেল হাঁসের ক্ষেত্রে কিন্তু সেটা আসে না। কারণ পাতিহাঁস, ক্যাম্বেল হাঁসকে আপনার দানাদার খাবার, গুঁড়ো, খুদ এগুলা কিন্তু আপনাকে দিতেই হবে। ধান, গম এগুলা কিন্তু পাতিহাঁসকে বা ক্যাম্বেল হাঁসকে দিতে হবে। কারণ এরা কিন্তু রাজাহাঁসের মতো ঘাস, লতাপাতা, কাঁঠাল, কুচুরিপানা এগুলা কিন্তু খায় না। সেক্ষেত্রে আমার কাছে, আমার যতটুকু মনে হয় আমার কাছে, আমার কিন্তু পাতিহাঁসও আছে, চীনা হাঁসও আছে। অলরেডি আমি আমার ভিডিওতে দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো আমার কাছে মনে হয়েছে যে তার ভিতর থেকে রাজাহাঁসটা পালন করাই বেস্ট। কারণ রাজাহাঁসটা পালন করলে আমার মনে হয় যে আমার কাছে লাভজনক মনে হয়। কারণ যেহেতু খাবার খরচটা যার থেকে কম আসবে, যে জিনিসটা পালন করলে, যে পশুটা পালন করলে খাবার খরচ কম আসে, সেই পশুটা থেকে অবশ্যই লাভ আসে। তো আর ওই পাতিহাঁস বলেন বা ক্যাম্বেল হাঁস বলেন, এদের কিন্তু কখনোই কিন্তু এই ঘাস লতাপাতা থেকে খাবার খরচটা আসবে না। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে পাতিহাঁস বা ক্যাম্বেল হাঁস পালন করলে সেক্ষেত্রে হয়তোবা লস হবে, রাজাহাঁসের মতো এতটা লাভ হবে না। হ্যাঁ, আর একটা উপায়ে আপনারা লাভবান হতে পারেন পাতিহাঁসের খামার করে, সেটা হচ্ছে যদি আপনার বাড়ির পাশে নদী থাকে অথবা বিল থাকে, সেক্ষেত্রে যে নদী, বিল থেকে কিন্তু পাতিহাঁসের যে খাবারটা আপনার শামুক, শেওলা যে খাবারটা থাকে, এটা থেকে কিন্তু আবার পাতিহাঁসের খাবারটা অনেকটা পূরণ হয়। কিন্তু যদি আবদ্ধ অবস্থায় পালন করতে চান তাহলে আমি অবশ্যই বলবো যে আপনারা পাতিহাঁস এবং যে ক্যাম্বেল হাঁস এগুলা পালন করলে আপনাদের খুব বেশি, আমার ধারণা থেকে বলছি, খুব বেশি একটা লাভ আসবে না। আর রাজাহাঁস পালন করলে আপনাদের খাবার খরচটা কম আসবে এবং লাভটা বেশি হবে যদি আপনারা আমি যে টিপসগুলো ফার্স্টে বলেছি সেগুলো যদি ফলো করতে পারেন। আর যদি সেগুলো না করতে পারেন, কেনা খাবার দিয়ে পালন করতে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনার রাজাহাঁস পালন করা লস হবে। তো এখন আমি সবগুলো টিপসই আপনাদের সাথে শেয়ার করছি, যার শখ যেরকম তার অবশ্য সেটাই করবে। কিন্তু আমার অভিজ্ঞতা বা আমার ধারণা, আমি যে 3 প্রকারের হাঁস পালন করি সেই 3 প্রকারের হাঁসের ভিতর থেকে আমার যে অভিজ্ঞতাটুকু আছে আমি ঠিক ততটুকুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি।
বাকিটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো আর যদি আপনারা রাজাহাঁস পালন করতেছেন তাহলে অবশ্যই ঘাসের ব্যবস্থাটা রাখবেন, তাহলে আপনাদের রাজাহাঁসের ক্ষেত্রে লাভ আসবে। আর যদি পাতিহাঁস পালন করতে চান সেক্ষেত্রে আপনাদের বিল অথবা নদী থাকলে সেক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন। কিন্তু আবদ্ধ অবস্থায় খামার করতে গেলে পাতিহাঁসের এবং ক্যাম্বেল হাঁসের আপনি লাভবান আমার মনে হয় না যে হবে। তবে কার কতটুকু হবে জানি না, বাদ বাকি উপর আল্লাহর হাতে। আমার যতটুকু হয়েছে আমি ততটুকু বলেছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে এবং আপনি উপকার পেয়ে অন্যকে উপকার করতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটা অন্যকে শেয়ার করুন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। এবং যদি উপকার এমন আরও পশু পাখি সম্পর্কে তথ্য পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।